শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প সংস্কৃতির রাজনীতিকরণকে সভ্য সমাজের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি। সকালে 9 বিশিষ্ট ব্যক্তি ও 1 শিক্ষা প্রতিষ্ঠানকে 21 পদক প্রদান করার সময় তিনি এসব কথা বলেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হল রাষ্ট্রীয় সম্মাননা 21 পদক প্রদান অনুষ্ঠান। দেশের সাহিত্য, গবেষণা, সংস্কৃতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর 9 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানকে 21 পদক তুলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর মানব সম্পদ গড়ে তুলতে সরকার বিভিন্ন দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। শিল্প সংস্কৃতির রাজনীতিকরণ কখনোই সভ্য দেশের পরিচয় হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, নতুন সরকারের যাত্রায় বিজ্ঞজনদের দিক নির্দেশনার প্রয়োজন রয়েছে। রাজনীতিবিদগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি জ্ঞানী গুণীজন দিক নির্দেশনার ভূমিকা পালন করে থাকেন। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতি মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। 1976 সালে প্রবর্তিত 21 পদক দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। মহান ভাষা আন্দোলনের স্মৃতিকে ধারণ করে প্রতি বছর জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য এই পদক প্রদান করা হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে বাংলা একাডেমিতে আছেন সহকর্মী মাহবুব সৈকত। যুক্ত হচ্ছি তার সাথে। ইতিমধ্যে অমর একুশে বইমেলার যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে বাংলা একাডেমির যে প্রাঙ্গণ। দেখতে পাচ্ছেন যে এখন বিশেষ অতিথি বক্তব্য রাখছেন। প্রোগ্রামে কিন্তু প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সপরিবারে উপস্থিত হয়েছেন অন্যান্য প্রোগ্রামের মধ্যেই। এখন শুরু হওয়ার পরে যে আচার অনুযায়ী ধর্মীয় গ্রন্থ পাঠ, জাতীয় সঙ্গীত, অমর একুশের গান সেগুলো হয়েছে এবং এখন কিন্তু বিশেষ অতিথি সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী তিনি বক্তব্য রাখছেন এবং স্টেজে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান রয়েছেন। এই প্রোগ্রামে রাষ্ট্রীয় এরপরেই কিন্তু এই প্রোগ্রামের পর থেকেই কিন্তু বাংলা একাডেমির যে বই আনুষ্ঠানিকভাবে প্রাঙ্গণ থেকে কিন্তু উদ্বোধন করা হবে। তারপরে প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতি বছরের মতো মাসব্যাপী এই অমর একুশে বইমেলা চলবে। এবারই কিন্তু একটু ব্যতিক্রম, সেটি হচ্ছে জাতীয় নির্বাচন থাকার কারণে এবার কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে বইমেলাটি শুরু হয়নি। বইমেলাটি আজকে শুরু হচ্ছে এবং এবার একটু ব্যতিক্রম হবে, তা হচ্ছে যে খুশির ঈদের সময় এবং একই সাথে রোজার শেষে ঈদের সময়ও কিন্তু বইমেলাটি চলবে। যে কারণে এখানের বক্তারা যারা অতিথি রয়েছেন তারা আশা প্রকাশ করেছেন যে এবার বইমেলায় থেকে বিশেষ করে ঈদের যে শুভেচ্ছা বিনিময়, সেই শুভেচ্ছা বিনিময়ে বই একটি অনুষঙ্গ হয়ে দাঁড়াবে। আমরা দেখতে পেয়েছি যে এখানে যেমন সাংস্কৃতিক মন্ত্রী রয়েছেন স্টেজের বাইরে উপদেষ্টা মির্জা আব্বাস রয়েছেন, তথ্যমন্ত্রী জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি রয়েছেন এবং অন্য এখানে কবি, সাহিত্যিক, সাংবাদিক সহ শুরু করে নানা জন এখানে কিন্তু উপস্থিত রয়েছেন। তো এরপরে আমাদের যখন প্রধান অতিথি হিসাবে তারেক রহমান বক্তব্য দিবেন, সেই বক্তব্য যখন দিবেন তখন আমরা সরাসরি আপনাদেরকে আবার তার বক্তব্য হয়তো দেখাবো। তিনি হয়তো আশা প্রকাশ করবেন সেটি হচ্ছে যে তিনি বই মাধ্যমে আসলে বই ভিত্তিক বা জ্ঞান ভিত্তিক সমাজ গড়তে যে বই উপহার দেয়া, সেই বই উপহার দেওয়ার তিনি হয়তো আহ্বান জানাবেন। তো সেই উদ্বোধনী কন্টি নিশ্চয়ই আমরা পরবর্তীতে তুলে ধরবো। আমরা চলে যাচ্ছি আবার স্টুডিওতে। মাহবুব, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আজকের সভায় কৃষি ঋণ বিষয়ক প্রস্তাবনা অনুমোদন দেওয়া হয় বলে পরে ব্রিফিংয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব। বেলা 11:15টার দিকে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। আবার অনুষ্ঠান শেষে হেঁটেই ফেরেন সচিবালয়ে। এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচির বিষয়ে আর কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। সাবরিনা, আপনি জানেন যে আজকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন যে মন্ত্রিপরিষদ, সেই মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে সকালে। এরপর তিনি 21শে পদক অনুষ্ঠানে যোগ দিয়েছেন ওসমানী স্মৃতি মিলনায়তনে। সেই পদক অনুষ্ঠান শেষ করে আবার তিনি সচিবালয়ে এসেছেন এবং সচিবালয় থেকে কিছুক্ষণ আগে তিনি বেরিয়ে গেছেন। যেহেতু আজকে 21শে বইমেলার উদ্বোধন করার কথা রয়েছে, তিনি বইমেলা উদ্বোধন করতে গেছেন। কিছুক্ষণ পর অর্থাৎ দুপুর 3টায় মন্ত্রিপরিষদ সচিব বৈঠকের যে বিষয়বস্তু সেগুলো সাংবাদিকদের কাছে তুলে ধরবেন। সেই বিষয়বস্তুগুলো তুলে ধরলে আমরা বিস্তারিত জানাতে পারবো। কিন্তু সকালে যখন বৈঠক শেষ হয়েছে তখন আমরা মন্ত্রিপরিষদের বিভিন্ন সদস্যদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে কী আলোচনা হয়েছে প্রথম বৈঠকে। তবে তারা বলেছেন যে আলোচনার বিষয়বস্তুগুলো আসলে মন্ত্রিপরিষদের যিনি সচিব রয়েছেন তিনি বিষয়বস্তুগুলো তুলে ধরবেন। সেজন্য কোনো মন্ত্রিপরিষদের সদস্যই সাংবাদিকদের সামনে আলোচনার বিষয়বস্তু নিয়ে কোনো কথা বলেননি। তবে কিছুক্ষণ পরেই বৈঠক শুরু হবে। আমরা সাংবাদিকরা অপেক্ষা করছি। ভেতরে সচিবদেরও আরেকটি বৈঠক চলছে। সেই বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের সামনে তুলে ধরবেন যে আজকের প্রথম যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিএনপির নেতৃত্বাধীন সরকারের যে বৈঠক, সেই বৈঠকের কি কি আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রী কি কি নির্দেশনা দিয়েছেন এবং কোন মন্ত্রীরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেগুলো কিছুক্ষণ পরেই তুলে ধরবেন। সেগুলো তুলে ধরলে হয়তো আবার আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সাবরিনা, সচিবালয় থেকে এই ছিল আমার কাছে তথ্য। সাবরিনা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোহাম্মদ মোস্তাকুর রহমান। সকালে বাংলাদেশ ব্যাংকে আসলে উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এ সময় কথাই নয়, কাজের মধ্য দিয়ে নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করার কথা জানান নতুন গভর্নর। আজ দিনের প্রথম ভাগে ডেপুটি গভর্নর বিএফআইইউ প্রধান ও প্রধান অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর নির্বাহী পরিচালকদের সঙ্গে বৈঠক করবেন। দুপুর 1:30টায় তিনি সচিবালয়ে যাবেন বলে জানা গেছে। এদিকে নতুন গভর্নরের নিয়োগের পর পরিচালক ও অতিরিক্ত পরিচালক পদে বদলি করা হয়েছে। জুলাই আগস্টে সংগঠিত হত্যা মামলায় কক্সবাজারের উখিয়া টেকনাফ আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে 6 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। দুপুরে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আব্দুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে 9ম ও 10ম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। হত্যাচেষ্টা মামলায় 2024 সালের 20 আগস্ট চট্টগ্রামের 5 লাইশ এলাকা থেকে আব্দুর রহমান বদিকে গ্রেফতার করে র্যাব। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে 5 মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। 1971 সালে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরামকে খালাস দিলেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। এর আগে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় খান আকরামকে যে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। এ মামলায় ট্রাইব্যুনাল 7 আসামিকে সাজা দিয়েছিলেন। 2023 সালে 30 নভেম্বর তাদের সাজা দিয়েছিলেন ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে মোট 60টি অভিযোগ আনা হয়। 2017 সালে 31 মে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেওয়া হয়। পরে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। জনাব আজহারুল্লাহ সাহেবের কেসে একটা জাজমেন্ট হয়েছে আমাদের অ্যাপিল ডিভিশনের, এবং এই জাজমেন্টটা যেহেতু এখন পর্যন্ত বহাল আছে, এটা ওভাররুল না হওয়া পর্যন্ত উই আর বাউন্ড বাই দেয়ার জাজমেন্ট। সো এই আলোকেই সম্ভবত এই জাজমেন্টটা আজকে যেটা হয়েছে ওই রায়টাকে ফলো করেই হয়তো আমাদের মাননীয় বিচার আজকে অ্যাপিল ডিভিশন হয়তো সেই সিদ্ধান্ত নিয়েছেন। আসামিকে মামলা থেকে খালাস দিয়েছেন, তাদের আপিলটা অ্যালাউ করেছে। আমরা একই সাথে বলি যে এটা জাজমেন্ট, পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে আমরা একটু দেখে তারপরে আমাদের আইসিটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে যদি আমাদের কোনো কিছু করণীয় থাকে তখন সেইভাবে আমরা আইনগত পদক্ষেপ নেব। বিচার কাজ চলাকালে মঙ্গলবার বরিশাল জেলায় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের কক্ষে ঢুকে
হট্টগোল, ভাঙচুর ও বিচারকের সঙ্গে অশোভন আচরণের ঘটনায় বরিশাল জেলার ২০ আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়। এরপর মামলার প্রধান আসামি ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এস.এম. সাদিকুর রহমান লিংকনকে গতকাল দুপুরে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার গ্রেফতারের প্রতিবাদে ওই আদালত চত্বরে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। আজও বন্ধ রয়েছে বিচার কাজ। সকাল থেকে আদালতে আসা বিচার প্রার্থীরা কার্যক্রম বন্ধ দেখে ফিরে যাচ্ছেন। আদালত প্রাঙ্গণে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে বরিশাল আদালত চত্বরে আছে সহকর্মী পারভেজ রাসেল, চলে যাচ্ছি তার কাছে। পারভেজ, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এস.এম. সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর প্রতিবাদে বিচার কাজ বিঘ্নিত হচ্ছে। তো এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। সাবিনা, যেমনটা বলেছিলেন আপনি আর আমিও যেমনটা জানাতে চাই, আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের আদালত চত্বরে রয়েছি। জানেন যে আসলে চিফ মেট্রোপলিটন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে যে গত পরশুদিন আসলে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার ধরেই কিন্তু আসলে আদালতের যে বিএনপির একাংশ যে আইনজীবীরা রয়েছে তারা কিন্তু আদালতের কার্যক্রম বন্ধ করেছে বা বর্জন করে রেখেছে গতকাল থেকে, এবং আজও কিন্তু সেই কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। তবে আমাদের কাছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের যিনি বিচারক রয়েছেন তিনি কিছুক্ষণ আগে আমাদের সাথে জানিয়েছেন যে আসলে আদালতের যে বিচারিক কার্যক্রম সেটা অবশ্য স্বাভাবিক রয়েছে, তবে বিচার যারা প্রার্থী রয়েছে তারা অনেকটা দুর্ভোগে রয়েছে এবং পুরো আদালত চত্বর ঘিরেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে তৎপরতা বা তাদের যে আইন শৃঙ্খলা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সে লক্ষ্যে কিন্তু তারা মোতায়েন রয়েছে। এখানে অসংখ্য মিডিয়া গণমাধ্যম কর্মীরাও কিন্তু রয়েছে। পাশাপাশি যারা দূর থেকে আসছে, যেমন হিজলা, মেহেন্দিগঞ্জ, গৌরনদী সহ বিভিন্ন জায়গা থেকে যেসব আদালতের বিচারিক কার্যক্রম এই কোর্টে আসলে হয় তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছে। কারণ কি, মানে বড় একটা অংশই কিন্তু আসলে এই মুহূর্তে নেই আদালতে। যে আইনজীবী তারা কিন্তু তাদের কার্যক্রমগুলো করতে পারছে না। আপনি জানেন যে আসলে বরিশাল জেলা আইনজীবী সমিতির যিনি রয়েছিলেন সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন, তিনি যে গ্রেফতার হয়েছে সেই প্রতিবাদে এই যে আজকে তাদের এই কার্যক্রম বর্জন রয়েছে। এবং তারা আমাদেরকে, যারা আন্দোলন করেছে সেই আইনজীবীরা দাবি করছেন যে এই যে মামলাটা হয়েছে সেই মামলাটা মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং তাদের যিনি সভাপতি রয়েছেন সাদিক রহমান লিংকন তাকে আসলে সম্পূর্ণভাবে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিতে হবে, পাশাপাশি প্রত্যেক আইনজীবী নিরাপত্তা দিতে হবে। এছাড়াও যে 12 জন সহ তাদের অজ্ঞাত প্রায় 25 থেকে 30 জনকে আসামি করা হয়েছে তাদেরকে আসলে এই মামলা প্রত্যাহার করতে হবে। তবেই আবার আদালতের যে কার্যক্রম বা বিচারিক কার্যক্রম সেটা স্বাভাবিক হবে এবং পাশাপাশি সকল আইনজীবী সহ বিএনপি পন্থীর বড় একটা আইনজীবীরাও কিন্তু তাদের কার্যক্রমে অংশ নেবে। তো আপাতত এই রয়েছে বরিশালে আদালত চত্বর থেকে আমার কাছে কার্যক্রম স্থবির বা তাদের যে সভা বা তাদের যে কার্যক্রম বন্ধ তার যতটুকু তথ্য ছিল আমার কাছে। সাবরিনা। পারভেজ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর হাজারীবাগে স্কুল ছাত্রী বিনতিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সিয়াম নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামা উদ্ধার করা হয়। ভোরে রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। গত বুধবার রাতে নিজ বাসার সামনে ছুরিকাঘাতে হত্যার শিকার হয় রায়ের বাজার হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী বিনতি। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত 9:15টার দিকে হায়দার অভিযুক্ত কিশোর সিয়াম নিহত বিনতির পিছু নিয়েছে। কিছুক্ষণ পরে পাশের অন্ধকার গলি থেকে রক্তাক্ত বিনতির চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে জড়ো হয়। এরপর তাকে পাঠানো হয় স্থানীয় একটি হাসপাতালে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত 10:30টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।